নমস্কার শ্রোতা বন্ধুরা, ইয়ন্স গ্যালারিতে আপনাদের সবাইকে স্বাগতম। আমাদের আজকের নিবেদন হেমেন্দ্র কুমার রায় রচিত জয়ন্ত মানিক সিরিজের গোয়েন্দা গল্প অলৌকিক। আজকের গল্প পাঠে রয়েছেন দীপ্তিমান। অন্যান্য চরিত্রে নীলাঞ্জন, সায়নদীপ, দীপঙ্কর, প্রদ্যুৎ ও বাল্মীকি। আবহ সঙ্গীতে সূর্য, প্রচ্ছদ অলঙ্করণে নীলাঞ্জন। চলুন তাহলে শুনে নেওয়া যাক আমাদের আজকের নিবেদন হেমেন্দ্র কুমার রায় রচিত জয়ন্ত মানিক সিরিজের গল্প অলৌকিক। ইন্সপেক্টর সুন্দরবাবু নতুন নতুন খাবারের দিকে বরাবরই তার প্রচণ্ড লোভ। আজ বৈকালী চায়ের আসরে পদার্পণ করেই বলে উঠলেন, ওহে জয়ন্ত, ও বেলা কি বলেছিলে মনে আছে তো? জয়ন্ত হেসে বলল, মনে না থাকে তো মনে করিয়ে দিন। তা নতুন খাবার খাওয়াবে বলেছিলে? ও এই কথা, খাবার তো প্রস্তুত। কই খাবারের নাম তো শুনতে পাই না। মাছের পেটি আর অ্যাসপারাগাসের অমলেট। রেঁধেছে কে? আমাদের মধু। মধু একটি জিনিয়াস। আনতে বলো, আনতে বলো। চা পর্ব শেষ হলো যথাসময়। অনেকগুলো প্যাটিস আর অমলেট উড়িয়ে সুন্দরবাবুর আনন্দ আর ধরে না। পরিতৃপ্ত ভুঁড়ির ওপরে সযত্নে হাত বোলাতে বোলাতে তিনি বললেন, মনের মতো পানাহালের মতো সুখ দুনিয়ায় আর কিছু নেই। কি বলো মানে? হ্যাঁ, তবে অত সুখের ভিতরেও কি একটি ট্র্যাজেডি নেই? কি বলেন সুন্দরবাবু? এরকম এই যে খেলেই খাবার ফুরিয়ে যায়। তা যা বলেছ। তবে কি জানেন, আবার অনেক সময় এরকমও হয় যে খাবার ফুরোবার আগেই পেটটাই ভরে যায়। বুঝলেন? হ্যাঁ ভায়া, ওটা আবার খাবার ফুরোনোর চেয়েও দুঃখজনক ব্যাপার। আবার আছে পেট কিন্তু গ্রহণ করতে নারাজ। অসহ্য। ঠিক এমন সময় একটি লোক ঘরের ভিতর প্রবেশ করল। তাকে দেখেই জয়ন্ত বলে উঠল, আরে আরে, হরেন যে! বসো ভাই বসো। সুন্দরবাবু, হরেন হচ্ছে আমার আর মানিকের বাল্যবন্ধু। মানিক বলল, হ্যাঁ, এই যে হরেন, বসো বসো বসো। ইনি হচ্ছেন সুন্দরবাবু, বিখ্যাত পুলিশ ইন্সপেক্টর আর সাথে প্রখ্যাত ঔদারিক। বুঝলে? তা ওই ঔদারিক মানে কি মানিক? শুধলেন সুন্দরবাবু। ঔদারিক ঔদারিক মানে হলো উদর পরায়ণ। অর্থাৎ কিনা পেটু। তা বেশ ভাই বেশ, যা খুশি বলো। তোমার কথায় রাগ করে আজকের এমন আনন্দের খাওয়াটা মাটি করব না। জয়ন্ত বলল, তারপর হরেন, তুমি কি এখন কলকাতাতেই আছো? হরেন বলল, না, কাল এসেছি, আজই দেশে ফিরব। কিন্তু যাবার আগে তোমাদের একটা খবর দিয়ে যেতে চাই। কিরকম খবর? যেরকম খবর তোমরা ভালোবাসো। কোনো অসাধারণ ঘটনা? ঠিক তাই। তাহলে আমরা শুনতে প্রস্তুত। সম্প্রতি অসাধারণ ঘটনার অভাবে আমরা কিঞ্চিত ম্রিয়মান হয়ে আছি। ঝাড়ো তোমার খবরের ঝুলি। সুন্দরবাবু, জয়ন্ত আর মানিক আমাদের দেশে গিয়েছে, কিন্তু আপনার কাছে আগে তার কিছু পরিচয় দেওয়া দরকার। আমাদের দেশ হচ্ছে একটি ছোট্ট শহর, কলিকাতা থেকে মাত্র মাইল 30 দূরে। সেখানে 15-16 হাজার লোকের বাস। অনেক ডেলি প্যাসেঞ্জার কলকাতায় চাকরি করতে আসেন, তাদের মধ্যে কয়েকজন বড় অফিসাররাও আসেন। স্টেশন থেকে শহরের দূরত্ব প্রায় 1.5 মাইল। এই পথটা বেশিরভাগ লোকই পায়ে হেঁটে পার হয়। যাদের সঙ্গতি আছে তারা ছ্যাঁকড়া গাড়ি কি ওই সাইকেল রিক্সায় সাহায্য নেয়। মাসখানেক আগে, অর্থাৎ ওই গেল মাসের প্রথম দিনে,
সুরতবাবু আর অবিনাশবাবু সাইকেল রিকশায় চড়ে স্টেশন থেকে বাড়ির দিকে ফিরছিলেন। তারা দুজনেই বড় অফিসার। একজন মাহিনা পান 1000 টাকা, আর একজন ওই 800 টাকা। সেদিনই তারা মাহিনা পেয়েছিলেন। স্টেশন থেকে মাইলখানেক পথ এগিয়ে এসে একটা জঙ্গলের কাছে তারা দেখতে পেলেন আজব এক মূর্তি। তখন রাত হয়েছে। আকাশে ছিল সামান্য একটু চাঁদের আলো। স্পষ্ট করে কিছুই চোখে পড়ে না, তবু বোঝা গেল মূর্তিটা অসম্ভব ঢ্যাঙা। মাথায় অন্তত 9 ফুটের কম উঁচু হবে না। প্রথমে তাদের মনে হয়েছিল সেটা কোনো নারীর মূর্তি, কারণ তার দেহের নিচের দিকে ছিল ঘাগরার মতো কাপড়। কিন্তু তার কাছে গিয়েই বোঝা গেল সে নারী নয়, পুরুষ। ভীষণ কালো মুখখানা সম্পূর্ণ অমানুষিক। তার হাতে ছিল লাঠির বদলে লম্বা একগাছা বাঁশ। পথের ঠিক মাঝখানে একেবারে নিশ্চল হয়ে সে দাঁড়িয়েছিল। রিকশাখানার কাছে গিয়ে তাকে পাশ কাটিয়ে যাবার চেষ্টা করতে সে বিষম চিৎকার করে ধমকে বলে উঠল, ভাই উল্লুক, গাড়ি থামা! তারপরেই সে রিভলভার বার করে ঘোড়া ঠেলে দিল। দুম করে শব্দ হওয়ার সঙ্গে সঙ্গেই রিকশার চালক গাড়ি ফেলে পলায়ন করল। সুরতবাবু আর অবিনাশবাবু গাড়ি থেকে নেমে পড়বার উপক্রম করতেই মূর্তিটা তাদের দিকে রিভলভার তুলে কর্কশ স্বরে বলল, যদি প্রাণে বাঁচতে চাও, সঙ্গে যা আছে সব ওই রিকশার ওপরে রেখে এখান থেকে সটকে পড়ো। তারা প্রাণে বাঁচতেই চাইছিলেন। ভয়ে কাঁপতে কাঁপতে সঙ্গের সমস্ত টাকা, হাত ঘড়ি, আংটি, এমনকি ফাউন্টেন পেনটি পর্যন্ত সেইখানে ফেলে রেখে তারা তাড়াতাড়ি চম্পট দিলেন। পরে পুলিশ এসে ঘটনাস্থলে রিকশার পাড়ে কুড়িয়ে পায় কেবল সেই লম্বা বাঁশটাকে। প্রথম ঘটনার 7 দিন পরেই ঘটে দ্বিতীয় ঘটনা। মৃণালবাবু আমাদের দেশের লোক। মেয়ের বিয়ের জন্য তিনি কলকাতায় গহনা গড়াতে দিয়েছিলেন। ঘটনার দিন সন্ধ্যের সময় ট্রেন থেকে নেমে 5000 টাকার গহনা নিয়ে পদব্রজেই আসছিলেন। তিনিও একটা জঙ্গলের পাশে সেই সুদীর্ঘ ভয়াবহ মূর্তিটাকে অস্পষ্টভাবে দেখে থমকে দাঁড়িয়ে পড়েন। সেদিন কতকটা স্পষ্ট চাঁদের আলো ছিল বটে, কিন্তু জঙ্গলের ছায়া ঘেঁষে মূর্তিটা এমনভাবে দাঁড়িয়েছিল যে ভালো করে কিছুই দেখবার জো ছিল না। সেদিনও মূর্তিটা রিভলভার ছুঁড়ে ভয় দেখিয়ে মৃণালবাবুর গহনাগুলো কেড়ে নিয়ে তাকে তাড়িয়ে দেয়। সেবারেও পরে ঘটনাস্থলে গিয়ে পাওয়া যায় কেবল একগাছা লম্বা বাঁশ। এইবারে তৃতীয় ঘটনা। ষষ্ঠীপদ আমার প্রতিবেশী। কলকাতায় বড় বাজারে তার কাপড়ের দোকান। শনিবারে সে দেশে আসে। গেল শনিবারেও আসছিল। তখন সন্ধ্যা উতরে গিয়েছিল, কিন্তু চাঁদ ওঠেনি। স্টেশন থেকে শহরে আসতে আসতে পথের একটা মোড় ফিরেই শশীপদ সভয়ে দেখতে পায় সেই অসম্ভব ঠ্যাঙা বিভৎস মূর্তিটাকে। মানে ভালো করে সে কিছুই দেখতে পায়নি, কেবল এইটুকু বুঝেছিল মূর্তিটা সহজ মানুষের চেয়ে প্রায় ডাবল উঁচু। সেদিনও সে রিভলভার ছুঁড়ে ষষ্ঠীপদর কাছ থেকে 7000 টাকার হস্তগত করে। ষষ্ঠীপদ দৌড়ে একটা জঙ্গলের ভিতরে ঢুকে পড়ে। তারপর সেখানে বসে শুনতে পায় খটাখট 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 করে কিসের যেন একটা শব্দ। ক্রমেই দূরে গিয়ে সে শব্দ মিলিয়ে যায়। ষষ্ঠীপদ ভয়ে সারা রাত বসেছিল জঙ্গলের ভিতরে। সকালে বাইরে এসে পথের উপরে দেখতে পায় একগাছা বাঁশ। জয়ন্ত, এই তো ব্যাপার। পরপর 3-3টে অদ্ভুত ঘটনা ঘটায় আমাদের শহর রীতিমতো আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছে। সন্ধ্যার পর দলে খুব ভারী না হলে
প্রতিগ্রা স্টেশন থেকে ওপর দিয়ে শহরে আসতে চায় না। অনেকেই মূর্তিটাকে অলৌকিক বলে ধরে নিয়েছে। এখন তোমার মত কি? জয়ন্ত স্তব্ধ হয়ে বসে রইল কয়েক মিনিট, তারপর ধীরে ধীরে বলল, ঘটনাগুলোর মধ্যে কি কি লক্ষ্য করবার আছে তা দেখো। বাংলাদেশের 9 ফুট উঁচু মানুষ থাকলে এতদিনে সে সুবিখ্যাত হয়ে পড়ত। সুতরাং অনুমান করা যেতেই পারে অপরাধী 9 ফুট উঁচু নয়। সে দেহের নিচের দিকটা ঘাগড়ায় বা ঘোরটোপে ঢেকে রাখে। কেন? তার মুখ অমানসিক বলে মনে হয়। কেন? সে একটা লম্বা বাঁশ হাতে করে দাঁড়িয়ে থাকে, আবার বাঁশটাকে ঘটনাস্থলে ফেলে রেখে যায়। কেন? সে প্রতিবারই চেষ্টা করে তার চেহারা কেউ যেন স্পষ্ট করে দেখতে না পায়। কেন? কেন? শশীপদ শুনেছে খটাখট করে একটা শব্দ ক্রমেই দূরে চলে যাচ্ছে। কিসের শব্দ সেটা? সুন্দরবাবু বললেন, তুমি কি কিছু অনুমান করতে পারছো? কিছু কিছু পারছি বই কি। হরেন, ওই 3টে ঘটনায় যাদের টাকা খোয়া গিয়েছে তারা কি শহরের বিভিন্ন পল্লীর লোক? না, তারা সকলেই প্রায় এক পাড়াতেই বাস করেন। তবে তোমাদের পাড়ায় বা পাড়ার কাছাকাছি কোথাও বাস করে এই অপরাধী। কেমন করে জানলে? নইলে ঠিক কোন দিনে কোন সময়ে কোন ব্যক্তি প্রচুর টাকা নিয়ে ফিরে আসবে অপরাধী নিশ্চয়ই সে খবর রাখতে পারত না। কিন্তু জয়ন্ত আমাদের পাড়ায় কেন? আমাদের শহরেও তো 9 ফুট উঁচু লোক নেই। আমিও ও কথা জানি। তোমার কথা আমি বুঝতে পারছি না। আপাতত বেশি কিছু বুঝেও কাজ নেই। আমাকে আরও কিঞ্চিত চিন্তা করবার সময় দাও। তুমি বাড়ি ফিরে যাচ্ছ তো? হ্যাঁ। পরশুদিনই আমার কাছ থেকে একখানা জরুরি চিঠি পাবে। আমার নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করবে। তার ঠিক 1 সপ্তাহ পরে তুমি কলকাতায় এসে আমাদের তোমার দেশের বাড়িতে নিয়ে যাবে। হরেন চলে গেল। জয়ন্ত যেন নিজের মনেই গুনগুন করে বলল, খটাখট খটখট খটাখট, মূল্যবান সূত্র। নির্দিষ্ট দিনে দুপুরবেলায় হরেন এসে হাজির। জয়ন্ত শুধল, চিঠিতে যা যা বলেছিলাম ঠিক সেই মতো কাজ করেছো তো? অবিকল। মানিক, সুন্দরবাবুকে ফোন করে জানাও আজ 5:30টার ট্রেনে আমরা যাত্রা করব। প্রায় 7:30টার সময় তারা হরেনদের দেশে এসে নামল। আকাশ সেদিন নিশ্চিন্দ্র। স্টেশন থেকে শহরে যাবার রাস্তায় সরকারি তেলের আলোগুলো অনেকটা তফাতে থেকে থেকে মিটমিট করে জ্বলে যেন অন্ধকারের নিবিড়তাকেই আরও ভালো করে দেখার চেষ্টা করছিল। নির্জন পথ, আশেপাশে ঝোপঝাড়ের বাসিন্দা কেবল মুখর ঝিল্লির দল। 2খানা সাইকেল রিকশায় চড়ে তারা যাচ্ছিল। প্রথম গাড়িতে বসেছিল হরেন ও মানিক, দ্বিতীয় গাড়িতে জয়ন্ত ও সুন্দরবাবু। সুন্দরবাবু বললেন, তুমি কি যে বুঝেছো তা তুমিই জানো। আমি তো ছাই এ ব্যাপারটা লেজামুড়ো কিছুই ধরতে পারিনি। জয়ন্ত বলল, ঘটনাগুলো আমিও শুনেছি, আপনিও শুনেছেন। তারপর প্রধান প্রধান সূত্রের দিকে আপনার দৃষ্টি আকর্ষণ করাতে ছাড়িনি। মাথা কাটালে আপনি অনেকটাই আন্দাজ করতে পারতেন। মস্তক যথেষ্ট ঘর্মাক্ত করবার চেষ্টা করেছি ভায়া, কিন্তু খানিকটা ধোঁয়া ছাড়া আর কিছুই দেখতে পাইনি। মোটেরাও মস্তককে যথেষ্ট ঘর্মাক্ত করে, কিন্তু তারা উপলব্ধি করে কতটুকু। সুন্দরবাবু, আমি আপনাকে মস্তক ঘর্মাক্ত করতে বলছি না, মস্তিষ্ক ব্যবহার করতে বলছি। একটা শক্ত রকম গালাগালি দিলে বটে, কিন্তু তোমার কি বিশ্বাস আজকেই তুমি এই মামলাটা কিনারা করতে পারবে? হয়তো পারবো, কারণ অপরাধীরা প্রায় নির্দিষ্ট পদ্ধতিতে কাজ করে বিপদে পড়ে। হয়তো পারবো না, কারণ কোনো কোনো অপরাধী নিজের নির্দিষ্ট পদ্ধতি ত্যাগও করতে পারে।
কিন্তু হুঁশিয়ার, এই পথের মাঝখানে আবছায়া গোছের কি একটা দেখা যাচ্ছে না? হ্যাঁ, দেখা যাচ্ছে বটে। মুক্ত আকাশের স্বাভাবিক আলো দেখিয়ে দিল অন্ধকারের মধ্যে একটা অচঞ্চল ও নিশ্চঞ্চল ও সুদীর্ঘ ছায়ামূর্তি। বাতাসে নড়ে নড়ে উঠছে কেবল তার পরনের জামা কাপড়গুলো। আচম্বিতে একটা অত্যন্ত কর্কশ হিংস্র চিৎকার চারিদিকের নিস্তব্ধতাকে চমকে দিয়ে জেগে উঠল। ওই থামাও, গাড়ি গাড়ি থামাও! সঙ্গে সঙ্গে রিভলভারের শব্দ। কিন্তু তার আগেই অতি সতর্ক জয়ন্ত ছুটন্ত গাড়ি থেকে বাঘের মতো ঝাঁপিয়ে পড়েছে এবং গর্জন করে উঠেছে তারও হাতের রিভলভার। গুলি গিয়ে বিদ্ধ করল মূর্তির ডান হাতখানা। তার রিভলভারটা খসে পড়ল মাটির ওপরে সশব্দে। কেবল রিভলভার নয়, আরও একটা কি মাটিতে পড়ার শব্দ হলো, বোধহয় বংশদণ্ড। অস্ফুট আর্তনাদ করে মূর্তিটা দাঁড়িয়ে ফিরে পালাবার উপক্রম করলে, কিন্তু পারলে না। এক সেকেন্ড টলটলেওমান হয়েই হুড়মুড় করে লম্বমান হলো একবারে পথের উপরে। দপদপিয়ে জ্বলে উঠল 4-4টে টর্চের বৈদ্যুৎনি। জয়ন্ত ক্ষিপ্র হস্তে উপদিত মূর্তিটার গা থেকে কাপড় চোপড়গুলো টান মেরে খুলে দিল। দেখা গেল তার দুই পদের সঙ্গে সংলগ্ন হয়ে আছে দুইখানা সুদীর্ঘ যষ্টি, বাংলায় যাকে বলে রণপা। জয়ন্ত বলল, এর মুখে রয়েছে একটা প্রকাণ্ড কাফরির মুখোশ, আর মুখোশের তলায় আছে কার শ্রীমুখ সেটাও দেখা যেতে পারে। হরেন সবিস্ময়ে বলে উঠল, আরে এ যে দেখছি আমাদের পাড়ার বাপে খেদানো মায় তাড়ানো ছেলে রামধন মুখুজ্জে। এ বয়স বাড়ার সঙ্গে সঙ্গেই কুপথে যায়, কুসঙ্গীদের দলে মেশে, নেশাখোর হয়, জুয়া খেলে, পাড়ার লোকেদের ওপরে অত্যাচার করে। এর জন্যে সবাই অতিষ্ঠ, ব্যতিব্যস্ত। কিন্তু এর পেটে পেটে যে এমন শয়তানি, এটা তো আমাদের স্বপ্নেরও অগোচর ছিল। জয়ন্ত বলল, সুন্দরবাবু, প্রধান প্রধান সূত্রের কথা আগেই বলেছি। এখন সব কথা আবার নতুন করে বলবার দরকার নেই, কেবল 2-3টে ইঙ্গিত দিলেই যথেষ্ট হবে। গোড়া থেকেই আমার দৃঢ় ধারণা হয়েছিল অপরাধী হরেনের পাড়াতেই থাকে, আর সে পাড়ায় এমনকি সে শহরেও 9 ফুট উঁচু কোনো লোকই নেই। সুতরাং ধরেই নিলুম সে উঁচু হয়েছিল কৃত্রিম উপায় অবলম্বন করে। অপরাধের সময়ে সে আবছায়ায় অবস্থান করে, পাছে কেউ তার কৃত্রিম উপায়টা আবিষ্কার করে ফেলে। তাতেই আমার ধারণা দৃঢ়মূল হল। এখন সেই কৃত্রিম উপায়টা কি হতে পারে? শশীপদ শুনেছিল খটাখট খটাখট করে কি একটা শব্দ ক্রমে দূরে সরে যাচ্ছে। এই নিয়ে ভাবতে ভাবতে ধা করে আমার মাথায় আসে রণপার কথা। রণপার উপরে আরোহণ করলে মানুষ কেবল উঁচু হয়ে ওঠে না, খুব দ্রুত বেগে চলাচলও করতে পারে। সেকালে বাংলাদেশের ডাকাতেরা এই রণপায়ে চড়ে এক রাতেই 50-60 মাইল পার হয়ে যেতে পারত। পদক্ষেপের সময়ে রণপা যখন মাটির ওপরে পড়ে তখন খটাখট করে শব্দ হয়, কিন্তু রণপায়ে উঠে কেউ স্থিরভাবে দাঁড়িয়ে থাকতে পারে না। টাল সামলাবার জন্য চলাফেরা করতে হয়। অপরাধী স্থির হয়ে দাঁড়িয়ে থাকবার জন্য একগাছা বাঁশের সাহায্য গ্রহণ করত। কার্যসিদ্ধির পর বাঁশটাকে সে ঘটনাস্থলেই পরিত্যাগ করে যেত, কারণ রণপায়ে চড়ে ছুটবার সময় এত বড় একটা বাঁশ হয়ে ওঠে উপসর্গ মতো। সুন্দরবাবু বললেন, এসব তো বুঝলাম, কিন্তু আসামি এখন বোকার মতো আমাদের হাতে ধরা দিলে কেন, সেটা তো বোঝা যাচ্ছে না। জয়ন্ত হাসতে হাসতে বলল, ওটা আমার কল্পনা শক্তির মহিমা। আগেই বলেছি তো, অপরাধীরা নির্দিষ্ট পদ্ধতিতে কাজ করতে গিয়েই বিপদে পড়ে। অপরাধী সর্বদাই খবর রাখত পাড়ার কোন ব্যক্তি কবে কি করবে বা কি করবে না,
আমার নির্দেশ অনুসারে হরেন রটিয়ে দিয়েছিল কলকাতার ব্যাংকের পর ব্যাংক ফেল হচ্ছে, সে ব্যাংকে আর নিজের টাকা রাখবে না। অমুক তারিখে কলকাতায় গিয়ে সব টাকা তুলে নিয়ে আসবে। অপরাধী এ টোপ না গিলে পারেনি। একেই বলে ফাঁক তালে কিস্তিমাত। হ্যাঁ, কেমন লাগলো আমাদের আজকের নিবেদন অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দিন, এবং তার পাশাপাশি আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। খুব শীঘ্রই আমরা ফিরে আসব নতুন গল্প নিয়ে। সবাই সুস্থ থাকুন, আনন্দে থাকুন। ধন্যবাদ।